আলাইকুম। ফিলোসফি কর্নার ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা। আজকে পাশ্চাত্য দর্শন ইতিহাস এই কোর্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই আলোচনা বিষয়টি হবে প্লেটোর ন্যায় তত্ত্বের উপরে। আমরা জানি প্লেটো ছিলেন প্রাচীন যুগের একজন অন্যতম প্রভাবশালী দার্শনিক। সেই প্রাচীন তৎকালীন সময়ের যে স্বৈর শাসক বা শাসকবৃন্দ, প্লেটোর যে গুরু ছিলেন সক্রেটিস, সেই সক্রেটিসকে তিনি খুব পছন্দ করতেন। অর্থাৎ প্লেটোর সমস্ত দার্শনিক জীবন বা দার্শনিক বিষয়গুলো সবগুলোকেই এই সক্রেটিসকে কেন্দ্র করি। অর্থাৎ সক্রেটিসের অত্যন্ত অনুগত ছিলেন প্লেটো। আর এই সক্রেটিসের জীবনকে এবং তার দর্শনকে প্লেটো এতটাই অনুপ্রাণিত এবং বিশ্বাস করতেন, পছন্দ করতেন, যে প্লেটোর দার্শনিক যে তথ্যগুলো বা তার যে চিন্তাভাবনা সেগুলো সক্রেটিসকে কেন্দ্র করে গড়ে উঠেছে। অর্থাৎ সক্রেটিসের জীবনের যে প্রভাব সেটি প্লেটোর উপরে পড়েছিল। তাই এই প্লেটোর ন্যায় তথ্যটা গড়ে উঠেছে যখন তৎকালীন গ্রিক বা অ্যাথেন্সের সরকার অন্যায়ভাবে সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং সেই যে গণতন্ত্রের প্রতি তার যে বিক্ষুব্ধ এবং তৎকালীন সরকারের প্রতি তার যে বিক্ষুব্ধ মন মানসিকতা, সেখান থেকেই বের হয়ে আসার জন্য বা তারই প্রতিবাদ হিসাবে তিনি একটি গ্রন্থ লিখেছিলেন, সেইটি হচ্ছে দ্য রিপাবলিকান। এই রিপাবলিক গ্রন্থে এই যে তার যে রিপাবলিক গ্রন্থটি রয়েছে, সেই গ্রন্থটি রয়েছে মূলত তার এই গ্রন্থটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল এই ন্যায় তথ্যের উপরে। আর সেখানে এই রিপাবলিক গ্রন্থে তার রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, রাষ্ট্রের নাগরিকদের বৈশিষ্ট্য, শাসক রাজার বা দার্শনিক রাজার বৈশিষ্ট্য কী হবে ইত্যাদি নানান বিষয়, অর্থাৎ তার শিক্ষা ব্যবস্থা কেমন হবে, এই সব কিছু বিষয় তিনি সেই রিপাবলিক গ্রন্থেই নিয়ে এসেছেন। মূলত তার এই রিপাবলিক গ্রন্থের যে মূল আলোচ্য বিষয় ছিল এই ন্যায় তথ্যের। আর তার এই রিপাবলিক গ্রন্থটি লেখার মূল অনুপ্রেরণা উনি পেয়েছিলেন এই সক্রেটিসের এই মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে। তো যাই হোক, আজকে আমরা এই প্লেটোর ন্যায় তথ্য নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা প্রথমেই দেখব যে প্লেটোর ন্যায় তথ্য বলতে তিনি কি বুঝিয়েছেন। আমরা এখানে দেখতে পাই যে যদি আমরা বলি যে হোয়াট ইজ জাস্টিস, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্লেটোর মতে যে ন্যায় তত্ত্ব হলো এমন একটি সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি চারিত্রিক পূর্ণতা লাভ করতে পারে। অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন যে ন্যায় তত্ত্বটা হচ্ছে এমন একটি প্রক্রিয়া বা সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি তার চারিত্রিক পরিপূর্ণতা লাভ করতে পারে এবং সত্য এবং সুষ্ঠু জীবনযাপনের ক্ষেত্রে একটি সহায়ক ভূমিকা পালন করতে পারে। তার এই ন্যায় তথ্যের ব্যাখ্যা বিভিন্নজন বিভিন্নভাবে প্রদান করার চেষ্টা করেছেন। তার মধ্যে একজন দার্শনিক হচ্ছেন সেবাইন। তিনি বলেন যে ন্যায় বিচার হলো সমন্বয় সাধনকারী এবং সম্প্রীতির একটা বন্ধন যা সমাজের মানুষকে একই সূত্রে আবদ্ধ করে থাকে। আমি যদি এখানে কথাটা লিখি, যে ন্যায় বিচার হলো অর্থাৎ ন্যায় বিচার বা জাস্টিস হলো সমন্বয় সাধনকারী এবং সম্প্রীতির একটা বন্ধন যেটি বা যা সমাজের মানুষকে একই সূত্রে আবদ্ধ করে। এবং এই সংজ্ঞাটি দিয়েছেন সেবাইন।
অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে ন্যায় বিচার হচ্ছে একটি সমন্বয় সাধনকারী এবং সম্প্রীতির একটা বন্ধন, যা সমাজের মানুষকে একই সূত্রে আবদ্ধ করার চেষ্টা করে। আবার ন্যায় তথ্যকে জাস্টিস ইজ দ্য ইন্টারেস্ট অফ স্ট্রঙ্গার, অনেকে আবার এই ন্যায় তথ্যকে অন্যভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন কেউ বলেছেন যে জাস্টিস ইজ দ্য ইন্টারেস্ট অফ স্ট্রঙ্গার, অর্থাৎ শক্তিশালীদের আগ্রহটাই হচ্ছে বা তাদের স্বার্থটাই হচ্ছে ন্যায় বিচার বা ন্যায় তথ্য। আবার অনেকেই বলেছেন যে এটা হচ্ছে নেসেসিটি অফ উইকস, অর্থাৎ দুর্বলদের প্রয়োজনীয়তা আর সবলদের স্বার্থপরতা। এটাকেও অনেকেই ন্যায় তথ্য বলে অভিহিত করেছেন। তার মধ্যে সোফিস্ট একজন যে দার্শনিক ছিল সোফিস্ট, তাদের দৃষ্টিতে ন্যায় বিচার হলো যে সত্য ভাষণ এবং ঋণ পরিশোধের মধ্যে রয়েছে ন্যায়পরতা। এটা হচ্ছে সোফিস্টদের একটি বক্তব্য, অর্থাৎ সত্য ভাষণ, সদা সত্য কথা বলা, সত্যবাদিতা প্রচার করা, সত্যবাদিতা নিজে অনুসরণ করা এবং ঋণ পরিশোধ, এই হচ্ছে ন্যায় বিচারের ভিত্তি। তারপরে এখানে আরেকজন দার্শনিক যে পলিমার্কস, তিনি ন্যায় তথ্য সম্পর্কে একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে বন্ধু বান্ধবদের প্রতি সৎ ব্যবহার এবং শত্রুর প্রতি অনিষ্ট সাধনই হচ্ছে ন্যায় বিচার। অর্থাৎ বন্ধু বান্ধবদের সাথে সৎ ব্যবহার করা এবং শত্রু পক্ষের অনিষ্ট সাধন করাই হচ্ছে ন্যায় বিচার। কাজেই দেখা যাচ্ছে যে প্লেটোর এই ন্যায় তত্ত্বকে বিভিন্ন জন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছে। এখন আমরা এই যে প্লেটোর ন্যায় তত্ত্বের যে বিভিন্ন ধারা রয়েছে, যে বিভিন্ন টাইপস রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ন্যায় নীতি হচ্ছে, প্লেটো যেটা বলতে চেয়েছেন যে ন্যায় নীতি হচ্ছে মানুষের একটি স্বভাবগত প্রক্রিয়া, অর্থাৎ এটি ন্যাচারাল, প্রকৃতিগতভাবেই এটি মানুষের একটি আসক্তি বলা যায় বা প্রবণতা বলা যায়। ব্যক্তি এবং রাষ্ট্রের মধ্যে কোনো তফাৎ তিনি দেখেন না এবং তাদের মধ্যে কোনো সংঘাত নেই, অর্থাৎ ব্যক্তি এবং রাষ্ট্র একই জিনিস, সেটা প্লেটো বলতে যাচ্ছেন। এবং এটা একে অপরের পরিপূরক, অর্থাৎ এটা পরস্পরের সাথে সঙ্গতপূর্ণ এবং একটা একই মানবতার একই রূপ বলে প্লেটো মনে করে। অর্থাৎ ন্যায় ধর্ম হলো মানুষের প্রাণ, রাষ্ট্র হচ্ছে এর একটি কাঠামোগতভাবে একটি দেহ, অর্থাৎ ন্যায় বিচার ছাড়া একটি রাষ্ট্র ভিত্তিহীন, ন্যায় বিচার ছাড়া একটি রাষ্ট্র গঠিত হতে পারে না। এই যে একটি সুশৃঙ্খল রাষ্ট্রের যে কতগুলো গুণাবলী রয়েছে এবং সেই গুণাবলী ন্যায়ের উপর অস্তিত্ব রয়েছে, অর্থাৎ এই গুণাবলী তখনই সম্ভব হবে যখন ওই রাষ্ট্রে ন্যায়পরায়ণতা থাকবে। যখন ন্যায়পরায়ণতা থাকবে না, তখন সেই রাষ্ট্রের মধ্যে সেই গুণাবলীও থাকবে না। এখানেই প্লেটো তিনি চারটি ধারার কথা বলেছেন, অর্থাৎ এই চারটি ধারাই হচ্ছে একটি রাষ্ট্রের গুণ। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রের চারটি গুণ রয়েছে, অর্থাৎ এই গুণগুলো ন্যায়পরায়ণতার ভিত্তিতে প্রতিষ্ঠিত। আর এই গুণগুলো যদি থাকে তাহলে সেই রাষ্ট্রকে ন্যায়পরায়ণ রাষ্ট্র বলা যাবে। সেই গুণগুলো হচ্ছে কি, আমি এখানে লিখে দিচ্ছি। সেই গুণগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে বিজ্ঞতা, দ্বিতীয়ত হচ্ছে সাহসিকতা, তৃতীয়ত হচ্ছে সহিষ্ণুতা, চতুর্থত হচ্ছে ন্যায়পরায়ণতা। অর্থাৎ এই যে চারটি গুণ, এই চারটি গুণ একটি আদর্শ রাষ্ট্রের
অন্যতম বৈশিষ্ট্য। আমি আবারও বলছি, অর্থাৎ তার যে ন্যায় তথ্য সেটি তিনি 4টি ধারায় বিভক্ত করেছেন। প্রথমত হচ্ছে বিজ্ঞতা, সাহসিকতা, সহিষ্ণুতা এবং ন্যায়পরায়ণতা। এখন আমরা দেখি যে বিজ্ঞতা বলতে কি বোঝাচ্ছে। যে সুচিন্তিত কর্মই হচ্ছে অনুপম এবং সর্বশ্রেষ্ঠ গুণ। বিজ্ঞতা মানে হচ্ছে আমি যে কাজটা করব, একটা রাষ্ট্রের যে কাজটা করবে সেটি অবশ্যই সুচিন্তিতভাবে হতে হবে। জ্ঞানী, বিজ্ঞ, প্রাজ্ঞ এবং প্রাঞ্জল ব্যক্তি ছাড়া কেউই সুচিন্তিত কর্ম করতে পারে না। ওই যে প্লেটো যে বলেছে যে বিজ্ঞতার মধ্যে তিনি বলেছেন যে সুচিন্তিত কর্মই অনুপম এবং সর্বশ্রেষ্ঠ গুণ। আর এই সুচিন্তিত কর্ম কারা করতে পারবে? যারা জ্ঞানী, যাদের প্রজ্ঞা রয়েছে, যাদের সুশৃঙ্খল কাঠামো রয়েছে এবং প্রাঞ্জল ব্যক্তি ছাড়া, সুশৃঙ্খল আদর্শ অনুপ্রাণিত না হলে, জ্ঞানী না হলে, প্রজ্ঞাবান না হলে কেউই এই সুচিন্তিত কর্ম করতে পারবে না। কাজেই জ্ঞান মানুষকে, একজন জ্ঞানী মানুষ সে অন্যের কল্যাণে কাজ করতে উৎসাহ প্রদান করে বা অন্যের জন্য কাজ করার জন্য তাকে অনুপ্রাণিত করে। এজন্যই তিনি বলেছেন যে রাষ্ট্রের যে প্রথম যে 4টি গুণের প্রথম যে গুণটি বিজ্ঞতা, অর্থাৎ জ্ঞানী হতে হবে। তারপরে বলা হয়েছে যে অতি অল্প সংখ্যক ব্যক্তি সমাজের বা রাষ্ট্রের সবাই বিজ্ঞ হতে পারবে না। অতি অল্প সংখ্যক লোক সেই জ্ঞান অর্জন করতে পারে এবং তাদের দ্বারাই যে সুচিন্তিত কর্ম সম্ভব। দ্বিতীয়ত তিনি বলেছেন সাহসিকতা, অর্থাৎ ব্যক্তির দ্বিতীয় আরেকটি গুণ হচ্ছে সাহসিকতা। আমরা অনেক সময় দেখি যে লোকটা অনেক সময় জ্ঞানী হতে পারে, সৎ হতে পারে, কিন্তু কোনো সাহস নেই। কাজেই সেক্ষেত্রে এটি আদর্শ রাষ্ট্রের বা একটি রাষ্ট্রের ন্যায়পরায়ণতার ক্ষেত্রে সেটি গ্রহণযোগ্য হবে না। তাকে অবশ্যই সাহসের সাথে ভালো কাজগুলো, সুচিন্তিত কর্মগুলো করে যেতে হবে। 3 নম্বরে যেটি রয়েছে সহিষ্ণুতা, অর্থাৎ অন্যের মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, অন্যের বিভিন্ন বিষয়গুলোকে ধৈর্য ধরা, সহিষ্ণুতা হওয়া, এটি হচ্ছে অন্যতম একটি ব্যক্তির গুণ। এবং রাষ্ট্রের শৃঙ্খলা বিভিন্ন উপাদান রয়েছে এবং এই উপাদানের মধ্যে উৎকৃষ্ট উপাদানের অনুশীলনে নিকৃষ্ট উপাদানগুলো প্রতিহত করা সম্ভব। এবং এক্ষেত্রে রাষ্ট্রের অনেক সময় ভালো কাজ করতে গেলে অনেক প্রতিকূল পরিবেশের সাথে মোকাবেলা করতে হয় এবং এই প্রতিকূল পরিবেশের মোকাবেলা তখনই করা সম্ভব যখন সেই সহিষ্ণু হবে, ধৈর্যতার পরিচয় দেবে। অর্থাৎ মানব চরিত্রের একটি উৎকৃষ্ট উপাদানই হচ্ছে ধৈর্য ধারণ করা, অর্থাৎ নিকৃষ্ট যে উপাদান সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য তাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। 4 নম্বরে যে বৈশিষ্ট্যটি রয়েছে, যে ধারাটির কথা তিনি বলেছেন, সেটি হচ্ছে ন্যায়পরায়ণতা। এটি হচ্ছে রাষ্ট্রের একটি চতুর্থ গুণ। রাষ্ট্রের সকল নাগরিক যখন তাদের স্ব অবস্থানে যার যার অবস্থান থেকে যার যার যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে সেগুলো সুষ্ঠু এবং যথাযথভাবে যদি সম্পন্ন করতে পারে এবং একে অন্যের কাজের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি না করে থাকে, মূলত তখনই রাষ্ট্রে ন্যায় বিচারের অস্তিত্বের সৃষ্টি হয়। অর্থাৎ যে 4 নম্বরে যে গুণটি রয়েছে ন্যায়পরায়ণতা, তিনি বলতে যাচ্ছেন যে রাষ্ট্রের প্রত্যেকের স্ব অবস্থান থেকে যার যার যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে সেগুলো সুষ্ঠুভাবে, যথাযথভাবে, পরিপূর্ণভাবে মেনে চলা বা কার্য সম্পাদন করা, পাশাপাশি অন্যের এই যে স্ব ক্ষেত্রে বা অন্যের কাজের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি না করা, এটা যখন নিশ্চিত করতে পারবে তখনই সেই রাষ্ট্রের ন্যায়পরায়ণতার অস্তিত্বের সৃষ্টি হবে। অর্থাৎ প্লেটো এখানে তার ন্যায় তথ্য বলতে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে রাষ্ট্রের সকল নাগরিকের জীবন জীবিকার ক্ষেত্রে, অর্থাৎ রাষ্ট্রের সকল নাগরিকের জীবনযাপনের ক্ষেত্রে একটি সামষ্টিক সদ্গুণের সমাহারই হচ্ছে তার এই ন্যায় তথ্যটা। প্লেটোর মতে ন্যায় বিচার ছাড়া আদর্শ রাষ্ট্র ভিত্তিহীন, অর্থাৎ ন্যায় বিচার না হলে, ন্যায় বিচার কোনো রাষ্ট্রে না থাকলে সেই রাষ্ট্রে আদর্শ রাষ্ট্র হতে পারবে না। অর্থাৎ প্রতিটি মানুষের যা পাওনা, প্রতিটি নাগরিকের যা পাওনা তা প্রদান করে হচ্ছে ন্যায় বিচার। কিন্তু সমাজের সকল ব্যক্তি সেই কাজটি করতে পারে না। অর্থাৎ সমাজের
সকল ব্যক্তির দ্বারা সব কাজ সকল ব্যক্তির দ্বারা সেটি সম্ভব হয়ে ওঠে না। প্রত্যেক শ্রেণীর অর্থাৎ প্রত্যেকের কাজের শ্রেণীটাকে নির্ধারণ করা থাকে। অর্থাৎ যিনি জ্ঞানী ব্যক্তি তিনি যে কাজটা করতে পারবেন, যিনি কম জ্ঞানী তিনি সেই কাজটা করতে পারবেন না। এই জন্য তিনি এখানে একটি প্রত্যেকের সবাই যেহেতু সমানভাবে সব কাজ করতে পারবে না, কাজে এখানে যার যার অবস্থান বুঝে কাজের একটি শ্রেণী বিভাগ রয়েছে, অর্থাৎ নির্ধারিত রয়েছে। অর্থাৎ প্রতিটি মানুষ তার নিজস্ব দক্ষতা এবং যোগ্যতা অনুসারে যে যার মতো করে কাজ করবে। আর প্রত্যেক শ্রেণীর মানুষ স্ব কাজ নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে পালন করতে পারলেই সেখানে ন্যায় বিচার বিকশিত হবে। তাই প্লেটো বলেন যে সকল ব্যক্তি স্ব যোগ্যতা অনুযায়ী অর্থাৎ নিজ নিজ যোগ্যতা অনুযায়ী কাজ করলেই কেবল ন্যায় বিচার সংরক্ষিত হয় না, এতে করে সমাজের বিশৃঙ্খলা রোধ হয় এবং বিভিন্ন শ্রেণীর মধ্যে সামাজিক সংহতিও প্রতিষ্ঠিত হয়। তিনি একটি চমৎকার কথা বলেছেন যে সকল ব্যক্তি যখন রাষ্ট্রের সকল নাগরিক তার নিজ নিজ অবস্থান থেকে তার নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্যগুলো পালন করবে, তখন যে শুধুমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এরকম নয়, বরং এতে করে সমাজে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা রোধ হয়, অর্থাৎ সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং সমাজে মানুষের মধ্যে এক ধরনের সংহতি বা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়ে থাকে। অতএব এই ন্যায়পরায়ণতাই হচ্ছে সমাজের মূল ভিত্তি বা রাষ্ট্রের মূল ভিত্তি। অর্থাৎ নাগরিকগণ যে যার অবস্থানে কি করবে, তার নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্য সুষ্ঠুভাবে পালন করবে। আর এক্ষেত্রে প্লেটো তিনি বলেছেন যে মানবতার তিনটি অংশে বিভক্ত। এই যে মানুষের কথা বলেছেন, সেই মানুষেরই আত্মা তিনটি অংশে বিভক্ত। একটাকে বলা হচ্ছে প্রজ্ঞা, যাকে আমরা বলি উইজডম। তিনি বলেছেন যে মানবতার তিনটি অংশ, একটিকে বলা হচ্ছে উইজডম অর্থাৎ প্রজ্ঞা, আরেকটা হচ্ছে বিক্রম, যাকে ইংরেজিতে বলে কারেজিয়াস অর্থাৎ সাহস, 3 নম্বর হচ্ছে প্রবৃত্তি, যাকে ইংরেজিতে বলে ইনস্টিংক্ট। অর্থাৎ মানবতার তিনি তিনটি অংশের কথা বলেছেন। সেখানে প্রজ্ঞা বলতে বোঝাচ্ছে যে মানুষ প্রজ্ঞার সাহায্যে কোনো কিছু জানে এবং শিখে থাকে। মানুষ যেহেতু জানার জন্য শেখে, সেজন্য সে ভালোবাসতে প্রস্তুত হয়। 2 নম্বরে যেটি তিনি বলেছেন বিক্রম মানে হচ্ছে কি সাহস। আর যখনই একজন নাগরিকের সাহস থাকবে, তখনই সে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে আগ্রহ প্রকাশ করবে বা যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করবে। এই জন্য বিক্রম মানবতার একটি গুরুত্বপূর্ণ অংশ। তারপর হচ্ছে প্রবৃত্তি অর্থাৎ আগ্রহ, ইচ্ছা, অর্থাৎ মানুষের ক্ষুধা, তৃষ্ণা, ভালোবাসা, আকাঙ্ক্ষা, এই সব হচ্ছে প্রবৃত্তির ফলশ্রুতি হিসাবে আসে। অর্থাৎ মানুষের এই তিনটি গুণের প্রেক্ষিতে সমাজের 3 শ্রেণীর মানুষের পরিদৃষ্ট হয়। অর্থাৎ এই গুণগুলো যখন কোনো মানুষের থাকবে এবং সেই মানুষগুলো যখন সমাজে বসবাস করবে, তখন সমাজেরও এই 3টি গুণের গুণান্বিত হবে। এবং এই সমাজের যে 3টি শ্রেণীর এটা তো হচ্ছে প্লেটো বলতে বোঝাচ্ছেন যে এটা হচ্ছে মানবতার 3টি অংশ। আর এই 3টি অংশ যখন কোনো ব্যক্তির মধ্যে থাকবে আর সেই ব্যক্তি যখন সমাজে বসবাস করে, তখন সেই সমাজের মধ্যেও 3টি অংশের সৃষ্টি হয়। সেই 3টি অংশ হচ্ছে, আমি আবার এখানে লিখে দিচ্ছি, সেই যে সমাজের 3টি শ্রেণীর সৃষ্টি হয়, এর একটি হচ্ছে অভিভাবক শ্রেণী, এর একটি হচ্ছে অভিভাবক শ্রেণী, তারপর হচ্ছে যোদ্ধা শ্রেণী, তারপরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে উৎপাদক শ্রেণী। অর্থাৎ তিনি যে 4টি গুণের কথা বলেছেন, তারপরে তিনি এই বিশ্লেষণ করতে যে তিনি বলেছেন যে মানবতার 3টি অংশ, একটি হচ্ছে উইজডম, প্রজ্ঞা, বিক্রম, কারেজিয়াস বা সাহস, প্রবৃত্তি বা ইনস্টিংক্ট, আগ্রহ। এই 3টা যখন একটি ব্যক্তির মধ্যে থাকে আর সেই ব্যক্তি যখন কোনো সমাজে বসবাস করে, তখন সমাজের মধ্যেও
এই গুণের কারণে এই সমস্ত সমাজের তিনটি অংশের গোষ্ঠীর সৃষ্টি হয়। তার একটি হচ্ছে অভিভাবক শ্রেণী, আরেকটি হচ্ছে যোদ্ধা শ্রেণী, আরেকটা হচ্ছে উৎপাদক শ্রেণী। এখন সমাজের এই যে শ্রেণীগুলো রয়েছে তাদের কি কি কাজ সেটি এখন আলোচনা করব। অভিভাবক শ্রেণী। অভিভাবক শ্রেণীর কি কাজ? অভিভাবক শ্রেণী মানব সমাজের জন্য বা মানুষের জন্য উন্নততর জীবনযাপন এর ব্যবস্থা করার দায়িত্ব তারা পালন করবে। অর্থাৎ একটা সমাজের মানুষ কিভাবে সুন্দর সুষ্ঠুভাবে মানবেতর জীবনযাপন না করে মানুষের উন্নয়নের জন্য কাজ করবে, মানুষ যাতে সুন্দর সুষ্ঠুভাবে বাঁচতে পারে সেই কাজ করার তদারকি দায়িত্ব করবে এই অভিভাবক শ্রেণী। দ্বিতীয়ত রয়েছে যোদ্ধা শ্রেণী। তাদের কি কাজ হবে? অর্থাৎ সমাজ জীবনে যোদ্ধা বা এই যে সৈনিক শ্রেণী, যোদ্ধার যে শ্রেণী যারা যুদ্ধ করবে তারা দেশের জন্য জীবন বিসর্জন দিয়ে দেশকে রক্ষা করবে। তাদের কাজ হচ্ছে যুদ্ধ করে দেশকে রক্ষা করা, দেশের জন্য তারা জীবন বিলিয়ে দেওয়া, এই হচ্ছে যোদ্ধা শ্রেণীর কাজ। আর উৎপাদক শ্রেণীর কাজ হচ্ছে, এই শ্রেণীর কাজ হচ্ছে তারা রাষ্ট্রের জন্য নানান উৎপাদনশীল বস্তু তারা উৎপাদন করবে, যেটি দৈহিক শ্রমের মাধ্যমে অথবা মানসিক শ্রমের মাধ্যমে মানুষের পার্থিব প্রয়োজন তারা মেটানোর জন্য কাজ করবে। অর্থাৎ সমাজে একজন ব্যক্তি তখনই ন্যায়পরায়ণ বলা যাবে যখন তার জীবনের এই তিনটি উপাদানের সুষ্ঠু এবং সমন্বয় এবং সঠিক বিন্যাস ঘটানো হয়ে থাকে। অর্থাৎ এই যে বলা হয়েছে যে অভিভাবক শ্রেণীর কাজ হচ্ছে সমাজে নিম্ন মানুষের জন্য উচ্চতর জীবনযাপনের ব্যবস্থা করা, যোদ্ধা শ্রেণীর কাজ হচ্ছে তারা দেশকে তার নিজের জীবনের বিনিময়ে রক্ষা করা, এবং উৎপাদক শ্রেণীর কাজ হচ্ছে তারা দৈহিক এবং মানসিক শ্রমের বিনিময়ে পার্থিব জীবনের প্রয়োজন মেটানো। অর্থাৎ তারা এই যে তিনটা শ্রেণী যখন যার যার অবস্থান থেকে স্বয়ংসম্পূর্ণভাবে স্ব অবস্থান থেকে যখন তাদের নিজের সেরাটা দিয়ে কাজ করবে তখনই সেখানে ন্যায়পরায়ণতার সৃষ্টি হবে, অন্যথায় সেখানে ন্যায়পরায়ণতা থাকবে না। এখন আমরা এই যে তার ন্যায় তথ্যের কথা বলেছে, সেই ন্যায় তথ্যের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এখন আমরা তার সেই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্লেটোর যে ন্যায় তথ্য রয়েছে সেই ন্যায় তথ্যতে তিনি কি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন, তার ন্যায় তথ্যের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার যে বৈশিষ্ট্য, তার প্রথম বৈশিষ্ট্যটা হলো এরকম: সৎ, পূর্ণাঙ্গ জীবনযাপনের প্রযুক্তি। জীবনযাপনের প্রযুক্তি, এটা হচ্ছে তার 1 নম্বর বৈশিষ্ট্য। অর্থাৎ সৎ এবং পূর্ণাঙ্গ জীবনযাপনের প্রযুক্তি। অর্থাৎ সমাজে যদি ন্যায় তথ্য প্রতিষ্ঠিত হয় তখন মানুষ সৎ জীবনযাপনের পরিপূর্ণতা এবং পবিত্রতা অর্জনের কৌশল সহজেই প্রাপ্ত করতে সক্ষম হবে। অর্থাৎ এটার ন্যায় তথ্যের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে সৎ এবং পূর্ণাঙ্গ জীবনযাপনের প্রযুক্তি। অর্থাৎ সেখানে যদি একটি রাষ্ট্রে বা সমাজে ন্যায় তথ্য প্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে ওই সমাজের মানুষের মধ্যে একটি সৎভাবে জীবনযাপনের পরিপূর্ণতা এবং পবিত্রতা অর্জনের যে কলা কৌশল সেগুলো সে রপ্ত করতে পারবে বা শিখতে পারবে। এটি হচ্ছে প্লেটোর ন্যায় তথ্যের একটি অন্যতম বৈশিষ্ট্য। 2 নম্বরে যে বৈশিষ্ট্যের কথা তিনি বলেছেন সেটা হচ্ছে সামাজিক বন্ধন। সামাজিক বন্ধন অর্থাৎ প্লেটোর যে ন্যায় তথ্য, সেই ন্যায় তথ্যে যখন রাষ্ট্রের বা সমাজের নাগরিকগণ যার যার অবস্থানে স্ব কাজগুলো করবে এবং অন্যের কাজে বাধা সৃষ্টি না করবে তখন এই যে বিশৃঙ্খলতা পরিহার করে একটা সুশৃঙ্খল জীবনযাপন হবে। আর সেখানে সব মানুষের যেহেতু কেউ কাউকে বাধা দিচ্ছে না এবং প্রত্যেকেই যার যার কাজগুলো করছে তখন সেখানে একটি সামাজিক বন্ধন গড়ে উঠবে। এটি তার ন্যায়পরায়ণতা দর্শনের আরেকটি বৈশিষ্ট্য। তারপরে রয়েছে জ্ঞান এবং শিক্ষা। অর্থাৎ জ্ঞান এবং শিক্ষার ভিত্তিতে যদি ন্যায়পরায়ণতা ঘটে থাকে সেক্ষেত্রে কি হবে, যে যোগ্যতা অনুসারে ন্যায় বিচার প্রত্যেক সমাজে নির্দিষ্ট স্থান দখল করে থাকে। অর্থাৎ প্রত্যেকের জন্য আলাদা আলাদা নির্দিষ্ট কাজ বিদ্যমান থাকে।
আর এই কাজগুলো যখন তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করবে তখন সেখানে ভারসাম্য এবং স্থিতিশীল অবস্থা প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ যার যে কাজ সেগুলো যখন সুষ্ঠুভাবে বন্টন করা হবে এবং তারা যখন সেই কাজগুলো সম্পন্ন করবে তখন সেখানে একটি ভারসাম্য এবং স্থিতিশীলতা রক্ষা হবে। কাজে আমরা বলতে পারি যে জ্ঞান এবং শিক্ষার ভিত্তিতেও এই তথ্য একটি অন্যতম বৈশিষ্ট্য। তারপর হচ্ছে শ্রম এবং কর্মভিত্তিক বিভাজন, এটি আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। তার এই ন্যায়পরায়ণ তথ্যে শ্রম এবং কর্মটাকে কে কী কাজ করবে তার শারীরিক গঠন অনুসারে তার কর্মকে ভাগ করে ফেলা। যেমন যারা জ্ঞানী মানুষ, মেধাবী মানুষ, তাদেরকে জ্ঞানী হওয়ার জন্য সুযোগ করে দেবে। যারা সাহসী মানুষ, দৈহিকভাবে বলিষ্ঠ মানুষ, তারা দেশের যুদ্ধের জন্য কাজ করবে। যারা দৈহিকভাবে যারা মেধাবী কম, যাদের দ্বারা জ্ঞান অর্জন করা সম্ভব না, সাহস অর্জন বা দেশের জন্য যুদ্ধ করা সম্ভব না, তারা রাষ্ট্রের উৎপাদন কাজে জড়িত থাকবে। এই যে তার অবস্থান বুঝে, তার যোগ্যতা অনুসারে, তার দক্ষতা অনুসারে মানুষগুলোকে সময় বিভাজনের ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে বিভাজন করা, সেই বিভাজনটা সুষ্ঠু সম্পূর্ণভাবে করতে পারলে সেখানেও ন্যায়পরায়ণতা আসবে বলে তিনি মনে করেন। তারপরে রয়েছে যে কর্মের স্বাধীনতা এবং দায়িত্বশীলতা। কর্মের স্বাধীনতা এবং দায়িত্বশীলতা অর্থাৎ এই যে সমাজের বিভিন্ন মানুষকে তার বিভিন্ন ভাগে বিভক্ত করে দেওয়া, তাকে বিভিন্ন কাজের সাথে বিভিন্নভাবে বিভাজন করে দেওয়া এবং সেই কাজটা যখন সে সুষ্ঠুভাবে যথাযথভাবে সম্পন্ন করবে এবং তার কাজের সাথে অন্য আরেকটি কাজ বাধা সৃষ্টি হবে না, একজনের কাজের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না, তখন তারা কর্মের স্বাধীনতা ভোগ করবে এবং প্রত্যেকের যে তার নিজস্ব দায় দায়িত্ব রয়েছে, দায়িত্ব বা কর্তব্য রয়েছে, সেগুলো তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। কাজেই তার এই ন্যায়পরায়ণতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কর্মের স্বাধীনতা এবং দায়িত্বশীলতাও বিদ্যমান রয়েছে। তারপর রয়েছে ব্যক্তিত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তার এই ন্যায় তথ্য। যেমন ব্যক্তির পূর্ণাঙ্গ বিকাশ, ব্যক্তিত্ব যে পূর্ণাঙ্গ বিকাশ সেটি ন্যায় তথ্যের একটি নিয়ন্ত্রণমূলক হাতিয়ার, যার মাধ্যমে ব্যক্তির পরস্পর বিপরীত প্রবণতার মাঝে সামঞ্জস্য প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ তার লক্ষ্যে এবং উদ্দেশ্যে পৌঁছাতে সক্ষম হয়। কাজেই এখানে দেখা যাচ্ছে যে ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে ন্যায়পরায়ণতার একটি ভূমিকা রয়েছে। তারপর রয়েছে ন্যায় তথ্য একটি মৌলিক কৌশল, অর্থাৎ ন্যায় তথ্যটা একটি শৈল্পিক একটি কৌশলও বটে। অর্থাৎ তিনি বলেছেন, এটা অনেকেই এরকমভাবে বলেছেন যে আর্ট অফ সোশ্যাল কন্ট্রোল অ্যান্ড অ্যাডভান্সমেন্ট। অর্থাৎ উপরোক্ত বৈশিষ্ট্যগুলো আলোচনায় যদি আমরা অবজার্ভ করি তাহলে দেখতে পাই যে তার এই ন্যায় তথ্যে একটি শৈল্পিক পর্যায়ে পৌঁছে যায়। যেহেতু প্রত্যেক নাগরিক তাদের জন্য আলাদা আলাদা কাজ সুষমভাবে দেওয়া থাকে, আর সেই কাজগুলো যখন সুষ্ঠুভাবে সম্পন্ন করবে তখন একটি সম্প্রীতির বন্ধন সেখানে তৈরি হবে, যার একটি নান্দনিকতার চরিত্র সেখানে ফুটে ওঠে। কাজে আমরা বলতে পারি যে তার এই ন্যায় তথ্যের বৈশিষ্ট্যগুলোর মধ্যে এই নান্দনিকতা বা যে ন্যায় তথ্যের যে একটি মৌলিক কৌশল যেটা একটি নান্দনিকতার দিকে নিয়ে যায়, কাজে আমরা বলতে পারি যে নান্দনিকতা এটি হচ্ছে তার ন্যায় তথ্য একটি আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এখন আমরা যদি এই সমস্ত তার এই ন্যায় তথ্য নিয়ে আলোচনা করি, তাহলে সর্বশেষ আমরা তার এই যে কথাটা বলতে পারি সেটি হচ্ছে যে সমাজে বসবাসকারী প্রতিটি মানুষ যাতে পদমর্যাদা অনুযায়ী কাজ করে সম্মানজনক জীবনযাপন করতে পারে এবং উহারই একটি মেকানিজম তার এই প্লেটো এই ন্যায় তথ্যের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ রাষ্ট্রের বা সমাজে বসবাসকারী প্রতিটি মানুষ তাদের অবস্থান অনুসারে যদি সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে তখনই সেখানে তার যে একটা মেকানিজম সেটি প্লেটোর ন্যায় তত্ত্বে তুলে ধরা হয়েছে। আশা করি প্লেটোর ন্যায় তত্ত্ব সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার। এখন আমরা তার এই ন্যায় তত্ত্বের কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। আমরা জানি প্রত্যেকেরই কিছু পজিটিভ এবং নেগেটিভ দিক রয়েছে। এতক্ষণ আমরা তার পজিটিভ দিক নিয়ে আলোচনা করেছি, এখন আমরা তার নেগেটিভ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো নেগেটিভ হিসাবে বলা যেতে পারে যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় ব্যক্তিকে রাষ্ট্রের জন্য ব্যক্তির জন্য নয় হিসাবে তৈরি করে। অর্থাৎ
তার এই ন্যায় তথ্যে রাষ্ট্রের নিয়ন্ত্রণের প্রক্রিয়া হিসাবে ব্যক্তিকে রাষ্ট্রের জন্য নয় বরং ব্যক্তির জন্য নয় হিসাবে তৈরি করে। অর্থাৎ এখানে ব্যক্তিকে রাষ্ট্রের জন্য ব্যবহার করার কথা বলা হয়েছে, ব্যক্তির নিজের জন্য ব্যবহার করার কথা বলা হয়। অর্থাৎ এই জন্য এটিকে বলা হয় যে তার ন্যায় তথ্যে ব্যক্তি কাজ করবে শুধু রাষ্ট্রের জন্য, ব্যক্তি তার নিজের জন্য নয়। এটি তার একটি দুর্বল দিক, যে এখানে ব্যক্তিকে অবমূল্যায়ন করা হয়েছে। তারপরে তিনি মানব সমাজে শ্রম বিভাজনের মাধ্যমে শ্রেণীভেদ সৃষ্টি করেছেন। ওই যে তিনি যার যার যোগ্যতা এবং দক্ষতা অনুসারে যে বিভাজনটা তিনি করেছেন, সেটা অনেক সময় পজিটিভ ফল নাও নিয়ে আসতে পারে। আমরা অনেক সময় দেখি যে দুর্বলের ঘরেও বা দুর্বল অবস্থানের ক্ষেত্রে অনেক সময় তার অনেক মেধা থাকতে পারে, কিন্তু তিনি আগেই যে শ্রম বিভাজন করেছেন, এতে করে তিনি একটি শ্রেণী বৈষম্যের বিষয়টিকে টেনে নিয়ে এসেছেন। তারপরে তিনি আরেকটি কথা বলেছেন যে আইনের জন্য নয়, ব্যক্তির শাসন এবং প্রতিষ্ঠার কৌশলই হচ্ছে প্লেটোর ন্যায় তথ্যের মূল বিষয়। কিন্তু আমরা জানি যে আইনের শাসন বা আইন মানুষকে তার চলার পথে সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে। প্লেটোর ন্যায় তথ্যে বলেছেন যে এখানে আইনের কোনো প্রয়োজন নেই। মানুষ যখন যার যার অবস্থানগতভাবে সুন্দর সুষ্ঠুভাবে কাজ করবে, তখন সেখানে আইন এমনি প্রতিষ্ঠিত হবে, সেখানে ন্যায়পরায়ণতা এমনিতেই প্রতিষ্ঠিত হবে। এই জন্য কোনো আইনের প্রয়োজন নেই। কিন্তু আমরা বাস্তবে পক্ষে দেখি যে আসলে আইন ছাড়া সঠিকভাবে মানুষের ন্যায় বিচার দেওয়া সম্ভব নয়। তো এটাও তার একটি দুর্বল দিক। তারপরে যেমন ন্যায় বিচার তথ্যটি ব্যক্তির স্বাধীনতা বিরোধী বিদায় সেটি মানবতা বিরোধী বললেও দোষের কিছু হবে না। প্লেটো যদিও রাষ্ট্রের কল্যাণ ভেবে রাষ্ট্রকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে চেয়েছেন। অর্থাৎ তিনি এই যে আগেই বলেছি যে তার রাষ্ট্রে বা তার তথ্যে ন্যায় তথ্যে তিনি ব্যক্তিকে রাষ্ট্রের কল্যাণের জন্য নিযুক্ত করেছেন, ব্যক্তি নিজের জন্য নয়। এই কারণে এখানে ব্যক্তির স্বাধীনতাটা খর্ব হয়েছে। আর যেহেতু ব্যক্তির স্বাধীনতা খর্ব হয়, সেজন্য তাকে মানবতা বিরোধী বললেও দোষের কিছু হবে না। যদিও তিনি এখানে রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্যই ব্যক্তিকে রাষ্ট্রের কাজে ব্যবহার করার কথা বলেছেন। তো এটা হচ্ছে তার আরেকটি দোষ। এবং প্লেটোর তিনি আগেই বলেছেন যে তিনি গণতন্ত্র বিরোধী, আর গণতন্ত্র বিরোধী হওয়ার কারণেই তার এই মতবাদটি সেটি একনায়কতন্ত্রের দিকে চলে যায়। যেহেতু এখানে রাষ্ট্রের যে অভিভাবক শ্রেণী, তারা রাষ্ট্রের পরিচালনা দায়িত্ব থাকবেন, সুতরাং আর এই শ্রেণীটা যেহেতু অভিভাবক শ্রেণী, সুতরাং এই অভিভাবক শ্রেণীটা আমরা আধুনিক যে বিভিন্ন তন্ত্র রয়েছে সেদিক থেকে তাকে একনায়কতন্ত্র বলতে পারি। তিনি যেহেতু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না, কাজেই তার এই ন্যায় তথ্যটিও মানে একনায়কতন্ত্রের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে এটিকেও সমালোচনা বলা যেতে পারে। তারপরে তার এই ন্যায় তথ্যে যে নাগরিকের কোনো কোনো ক্ষেত্রে নাগরিকের অধিকার খর্ব করা হয়েছে বা নাগরিক অধিকারের কথা সেখানে উপেক্ষিত হয়েছে, এবং অভিনব সাম্যবাদ বা যা বিশ্ববাসী কোনোদিন দেখেনি বা দেখবে না, এবং তিনি যে সাম্যবাদের কথা বলেছেন, অর্থাৎ তার এই ন্যায় তথ্যে যে অনেক মানুষের অধিকার সেখানে খর্ব হয়েছে। পাশাপাশি তিনি যে বলেছেন যে যার যার অবস্থান থেকে যখন সমভাবে কাজ করবে তখন একটি সাম্য প্রতিষ্ঠিত হবে। তিনি এই অভিনব সাম্য এটি বাস্তবিক পক্ষে কোনোদিনও কেউ দেখতে পারেনি, আদৌ পারবে কিনা সন্দেহ। অর্থাৎ তার এই যে অভূতপূর্ব যে সাম্যবাদ সেটি প্রতিষ্ঠিত হওয়া একটি দুরূহ ব্যাপার, সেটি তার আরেকটি বড় সমালোচনা। এখানে তিনি বলেছেন যে প্লেটো শ্রেণীর সুবিধা এবং শ্রেণীর শাসনকে ন্যায় বিচারের সমর্থক ভেবে ভুল করেছেন, কেননা বর্তমানে আমরা বিশেষ শ্রেণীর সুযোগ সুবিধার অনুপস্থিতিকে ন্যায় বিচার বলে অভিহিত করি। আমরা জানি তিনি যেহেতু এখানে একটা শ্রেণী বিভাগ করেছেন, তো শ্রেণী বিভাগ হওয়ার কারণে সেখানে ন্যায় বিচার তিনি মনে করেছেন যার যার কাজ এবং দক্ষতাকে যদি আলাদা আলাদা করে দেওয়া হয় এবং তারা যদি সেই কাজগুলো সম্পন্ন করে, তাহলে সেখানে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। প্লেটো এটা বলতে চেয়েছেন। কিন্তু আমরা বাস্তবে যদি দেখি যে কোনো একটি বিশেষ শ্রেণীর, আমরা বাস্তবিক সমাজে যদি আমরা দেখি যে যারা কোনো একটা বিশেষ শ্রেণীতে অবস্থান করে, তারা তাদের নিজেদের স্বার্থে তার ক্ষমতাকে ব্যবহার করার চেষ্টা করে। সেজন্য এখানে তার যে চিন্তাধারা, তার যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচারকে যথার্থ ন্যায় বিচার বলা হয়ে ওঠে না। তাই তথ্যগতভাবে এটিকে কখনো ন্যায় বিচারের মানদণ্ড হিসাবে ধরা চলে না। এই হচ্ছে তার ন্যায় তথ্যের
সমালোচনা। আশা করি আমার আজকের এই ন্যায় তথ্যের আলোচনাটি তোমরা বুঝতে পেরেছো। বারবার বা দুই একবার দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। পরবর্তীতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।